আসসালামু আলাইকুম। দেখছেন টি নিউজ। বাংলাদেশ সহ বিশ্বের সব খবর এক ঝলকে। আমি তামান্না খান সেতু। প্রথমে হেডলাইন্স। মক্কা শরীফে হজের আনুষ্ঠানিকতা শুরু। করোনার জন্য আয়োজন সীমিত। অন্য দেশ থেকে শরীক হননি কেউ। অডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা। করোনায় সতর্ক থাকার আহ্বান। ভারত চীন দুদেশেরই মানুষকেই ভালোবাসেন ট্রাম্প, বললেন তার উপদেষ্টা। ট্রাম্পের প্রচার টিমের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ। জো বাইডেনের রানিং মেট নিয়ে জল্পনা কল্পনা। নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে চীনের বৈঠক। অস্বস্তিতে দিল্লি। পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণ, 4 পুলিশ সহ আহত 5। এবার টেস্টের ধাঁচে ওয়ানডেতে বিশ্বকাপ সুপার লিগ। টেস্টের জন্য পাকিস্তানের 20 সদস্যের দল ঘোষণা। এবারে বিস্তারিত। মক্কা শরীফে পবিত্র হজে আনুষ্ঠানিকতা মঙ্গলবার শুরু হয়েছে। বহু বছর পর এবছরই ব্যতিক্রমধর্মী হজ অনুষ্ঠিত হচ্ছে। মুসলমানদের 2 প্রধান উৎসবের একটি হলো ঈদুল আজহা। হজের পরই আসে সেই পর্ব। আর হজ হচ্ছে ইসলামের অন্যতম ফরজ ইবাদত। প্রতি বছর সারা বিশ্ব থেকে পবিত্র হজ পালনে 20 থেকে 25 লাখ মুসলিম মক্কা শরীফে সমবেত হন। কিন্তু করোনার কারণে এবারের পরিস্থিতি ভিন্ন। বাইরের কোনো দেশ থেকে আসেননি হজযাত্রীরা। সীমিত পরিসরে আয়োজিত হচ্ছে পবিত্র হজ। শুধু সৌদি আরবের অল্প কিছু মানুষ এতে শরিক হয়েছেন। তাদের সংখ্যা 1000-এ সীমাবদ্ধ। সৌদি আরবে শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এর মধ্যে দিয়ে শেষ হবে এবারের প্রতীকী হজ অনুষ্ঠান। বাংলাদেশে ঈদ উদযাপিত হবে শনিবার। দেয়া হবে পশু কোরবানি। বসেছে কোরবানি পশুর হাট, তবে সবই সীমিত পরিসরে। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোনে অডিও বার্তার মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এর পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, সালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাসের এই মহামারীর দুঃসময়ে সকল আধার কাটিয়ে ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ভারতকে আমেরিকার মহান মিত্র বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও মোদি একে অপরের ভালো বন্ধু। প্রেসিডেন্ট ট্রাম্প 2 দেশের মানুষকেই ভালোবাসেন। তাই 2 দেশের মধ্যে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন। তার এই ইচ্ছের কথা সাংবাদিকদের জানান তার প্রেস সচিব ক্যালেনি ম্যাকেনি। ভারত চীন দ্বৈরথ সম্পর্কে চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ভারত ও আমেরিকার মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। গত কয়েক মাস ধরে কোভিড ইস্যুতে চীনকে একের পর এক আক্রমণে বিদ্ধ করেছেন ট্রাম্প। নাদাক সংঘর্ষেও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। এর ঠিক পরেই হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বার্তা উঠে এলো, 2 দেশের জন্যই নাকি তিনি সমানভাবে উদ্বিগ্ন। সেজন্যই শান্তি রক্ষায় সাহায্য করতে চান। নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট ট্রাম্প তার অর্থায়নের কাজে অবৈধ পন্থা অনুসরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। জো বাইডেনের রানিং মেট নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ করেছে নির্দলীয় একটি ক্যাম্পেইন ফিন্যান্স তদারকি সংস্থা। তারা ফেডারেল ইলেকশন কমিশনকে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তিনি ডোনেশনের কথা বলে বহু কোম্পানির কাছ থেকে অবৈধ উপায়ে লাখ লাখ ডলার গ্রহণ করেছেন। এই কাজে জড়িত তার সাবেক ক্যাম্পেইন ম্যানেজার ব্র্যাড ফার্স্টসকেল ক্যাম্পেইনের লিগ্যাল সেন্টারের নামে এই সংস্থা অভিযোগে বলেছে, ট্রাম্পের প্রচারণা ও ফিন্যান্স কমিটি আইন ভেঙে $170 মিলিয়ন বিভিন্ন ফার্ম থেকে নিয়েছে, যার খরচের বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ট্রাম্প শিবির অভিযোগ নাকচ করে দিয়েছে, বলেছে তারা অবৈধ কোনো কিছু করেনি। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন আগামী সপ্তাহে তার রানিং মেট চূড়ান্ত করতে পারেন।
তার রানিং মেট হিসেবে 4 জন মহিলার মধ্যে একজনকে বেছে নেবেন এবং তবে এই 4 জনের একজন সিনেটর কমলা হ্যারিসের নাম নিয়ে এখন জল্পনা কল্পনা চলছে। কারণ মঙ্গলবার জো বাইডেনের ডেলওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বক্তব্য রাখার সময় হাতে ধরা যে কাগজটির ছবি সাংবাদিকরা তুলেছেন তাতে হাতে লেখা একটি নোটে কমলা হ্যারিসের নাম শীর্ষে আছে আর এরপরে রয়েছে তার বক্তৃতার কিছু পয়েন্ট। এ থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী তালিকার শীর্ষে কমলা হ্যারিস আছেন বলে মনে করা হচ্ছে। তবে বাইডেনের প্রচার শিবির থেকে কিছু বলা হয়নি। নেপাল ও পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী এক ভার্চুয়াল বৈঠক করেছেন। বেইজিংয়ের এই পদক্ষেপকে ঘিরে দিল্লিতে অস্বস্তি তৈরি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার ওই বৈঠকের পর চীনের পক্ষ থেকে জানানো হয় করোনা মহামারী রুখতে এবং অর্থনীতি ও বেল্ট রোড ইনিশিয়েটিভকে পুনরুজ্জীবিত করতে তারা ওই দেশগুলোর সঙ্গে আলোচনা করেছে। নেপাল ও আফগানিস্তান যেখানে ভারতের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত, সেখানে দক্ষিণ এশিয়াতে চীনের এই তৎপরতা ভারতকে যথারীতি আশ্বস্ত রাখতে পারছে না। দিল্লিতে পর্যবেক্ষকরা অনেকেই বলছেন এই অঞ্চলে ভারতকে কোণঠাসা করার লক্ষ্যেই যে চীনের এই পদক্ষেপ তা নিয়ে কোনো সংশয় নেই। গত 15ই মার্চ সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে কোভিড মোকাবেলা নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রায় 4.5 মাস পর অনেকটা একই ভূমিকায় দেখা গেল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে, যার ডাকা বৈঠকে যোগ দিল দক্ষিণ এশিয়ার 3টি দেশ। নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার ও পাকিস্তানের অর্থমন্ত্রী মাকদুম খসরু বখতিয়ার এই বৈঠকে যোগ দেন। বৈঠকে করোনা মোকাবেলা নিয়েও আলোচনা হয়েছে। রাজধানীর পল্লবী থানায় ভেতরে বোমা বিস্ফোরণ 4 পুলিশ সহ 5 জন আহত হয়েছে। বুধবার সকাল 7টা নাগাদ পল্লবী থানার ভেতরে এই বিস্ফোরণ ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ওয়ালিদ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, গোপন সূত্রের খবরে 3 জন ভাড়াটিয়া খুনিকে গ্রেফতার করেছিল পল্লবী থানার পুলিশ। তাদের কাছ থেকে 2টি পিস্তল আর জিনিসপত্র উদ্ধার করা হয়। তার মধ্যে ওয়েট মেশিনের মতো দেখতে একটি বস্তু ছিল। সেই বস্তুটির বিস্ফোরণ ঘটলে 4 জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হয়। তাদের মধ্যে ওসি তদন্তও রয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান। ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি হোটেল ধসে পড়লে 4 জন নিহত ও 3 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেছেন, সিভিল ডিফেন্স বিভাগের উদ্ধারকারীরা জীবিত লোকদের সন্ধানে ধ্বংসাবশেষের ভেতরে তল্লাশি চালাচ্ছেন। একটি 4তলা হোটেল ভবন এই দুর্ঘটনা ঘটে। ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বাসিন্দারা জানিয়েছেন ভবনটি পুরনো ছিল এবং 4 দিন ধরে শহরে ভারী বৃষ্টিপাতে ভেজা ছিল এটি। সানা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে, যার 5 বছরের গৃহযুদ্ধে এই শহর ও উত্তরের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে। এবার একটি ভিন্ন ধরনের খবর। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, এটা সবার জানা। কয়েকজন বিজ্ঞানী এমন এক প্রাণী খুঁজে পেয়েছেন যা অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই আবিষ্কার প্রাণী জগৎ সম্পর্কে আগের ধারণা অমূলক বদলে দিতে পারে। কি সেই আবিষ্কার? সম্প্রতি ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষক মাত্র 10টি কোষে তৈরি একটি পরজীবীর খোঁজ পেয়েছেন। এর বৈজ্ঞানিক নাম হেনেগুয়া সালমিনিকোলা। এই প্রাণীটিকে দেখতে জেলিফিশ ও প্রবালের মতো। স্যামন মাছের পেশিতে বাস করে এই প্রাণী। গবেষকদের এই আবিষ্কারের রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে। অ্যারোবিক রেসপিরেশনের গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন অধ্যাপক ডরোথি হিউচন। তিনি বলেন, মানুষ ও সমস্ত জীবজন্তু অ্যারোবিক রেসপিরেশনের উপর নির্ভরশীল, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন আবশ্যক প্রয়োজনীয়। কিন্তু হেনেগুয়া সালমিনিকোলা অ্যারোবিক রেসপিরেশনের উপর নির্ভরশীল নয়। পার্থক্য কোথায়? অধ্যাপক ডরোথির কথায়, এই পরজীবীর শরীরে মাইটোকন্ড্রিয়াল জীবন নেই, ফলে এদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের একেবারেই প্রয়োজন হয় না। বিশ্বের প্রতিটি প্রাণীর দেহে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, দেহের শক্তি উৎপাদনে যা গুরুত্বপূর্ণ। সে কারণেই মাইটোকন্ড্রিয়ালকে কোষের শক্তিঘর বলা হয়। অক্সিজেন গ্রহণ করলে তবেই তা শক্তিতে রূপান্তরিত হয়। যে প্রাণীর দেহে সেই শক্তি তৈরির জায়গায় নেই, তার অক্সিজেন নেওয়ার প্রয়োজনও নেই।
এই পরজীবী কিভাবে বিবর্তন হলো সে বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি গবেষকেরা। তাদের অনুমান মাছের শরীর থেকেই হয়তো এই পরজীবী প্রয়োজনীয় এনার্জি জোগাড় করে, কিন্তু অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো তো অক্সিজেন ছাড়াই বাঁচে। তাহলে এই সমস্ত ব্যাকটেরিয়ার সঙ্গে হেনিগুয়ার ফারাক কোথায়? ডরোথির ব্যাখ্যা করেন, জলভাগের বিভিন্ন জীব যেভাবে জীবন ধারণ করে সেখানে অক্সিজেন গ্রহণ না করেও শক্তি উৎপাদন সম্ভব, কিন্তু হেনিগুয়ার শারীরিক গঠন ঠিক এরকম নয়। হয়তো এটি যে প্রাণীর শরীরে বসবাস করে তার থেকে শক্তি টেনে নেয়। ডরোথি আরও বলেছেন, বিবর্তনের কোনো ধাপে অক্সিজেন মুক্ত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল এদের। এবার খেলার খবর, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওয়ানডে ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতে নয়া উদ্যোগ নিচ্ছে আইসিসি। এবার টেস্ট ধাঁচে 13 দলের ওয়ানডে সুপার লিগ শুরু করছে তারা, যার নাম দেওয়া হয়েছে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ। আগামী সপ্তাহে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যেকার প্রথম ওয়ানডে ম্যাচেই এই সুপার লিগের প্রথম ম্যাচ হিসেবে বিবেচিত হবে। এই লিগের ফলাফলের উপর নির্ভর করছে 2023 ওয়ানডে বিশ্বকাপে কারা কারা খেলার সুযোগ পাবে। 2023 ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে ঘোষিত হলো এই মেগা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোট 13টি দল খেলবে। 3 বছর ধরে চলা এই মেগা টুর্নামেন্টে প্রতিটি দল নিজেদের মধ্যে ঘরের মাঠে 4টি এবং বিদেশের মাটিতে 4টি মিলিয়ে মোট 8টি 3 ম্যাচের সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে থাকবে 10 পয়েন্ট। সিরিজ জিতলে জয়ী দল 10 পয়েন্ট পেয়ে যাবে। টেস্ট খেলতে বড়সড় স্কোয়াডই ঘোষণা করেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে 3 টেস্টের সিরিজের জন্য এই দলে রাখা হয়েছে 20 জনকে। ফিরেছেন অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ ও উইকেট কিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 5ই আগস্ট। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি, তামান্না খান সেতু। বাংলাদেশ সহ বিশ্বের সব খবর জানতে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।